নমস্কার। আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ভূমি জরিপের আজকে আরেকটি পর্ব শুরু করতে যাচ্ছি। এই পর্বে বিষয় রেখেছি ভূমি জরিপের ইতিহাস। তো ভূমি সম্বন্ধে অনেক কিছু কথা বলে থাকি, আপনারা অনেক শুনে থাকেন। তো ভূমি জরিপের ইতিহাস কিন্তু বলা হয় নাই। তো ভূমি জরিপের ইতিহাস আমি আজকে বলবো, আপনাদের কাছে বলবো ভূমি জরিপ কখন শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল এবং সেটা কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছিল এবং তার প্রয়োজনীয়তা কী ছিল, এগুলো সম্বন্ধে আপনাদেরকে আমি জানাবো। তো প্রথমেই বলি, ভূমি জরিপের কথা কিন্তু প্রথম আমরা পাই কৌটিল্যের অর্থশাস্ত্রী, অর্থাৎ কৌটিল্যের অর্থশাস্ত্র আপনারা জানেন যে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মৌর্য যুগে কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন। কৌটিল্য বা চাণক্য বিভিন্ন নামে আমরা ডেকে থাকি, এবং তার অস্ত্রশাস্ত্রে কিন্তু ভূমি জরিপের উল্লেখ আছে। ভূমি জরিপটা মূল প্রয়োজন হয় যে খাজনা আদায় করার জন্য, কর নির্ধারণ করার জন্য, যে কে কতটা এলাকা দখল করে আছে সেই দখল মাফিক আপনাকে আপনার গভর্নমেন্টকে বা তখনকার রাজাকে কর দিতে হবে। এটাই হচ্ছে ভূমি জরিপের মূল উদ্দেশ্য। তারপরে দেখা যায় যে গুপ্ত যুগে কৃষি জমি পরিমাপ এবং কর নির্ধারণ প্রচলন ছিল। সেটা গুপ্ত যুগ মানে তখন 400 এডি হয়ে গেছে, মানে খ্রিস্টীয় চতুর্থ থেকে ষষ্ঠ শতকের মধ্যে। এরপরে ভূমি জরিপের যে উল্লেখগুলো আমরা পাই সেটা হচ্ছে সবথেকে বৃহত্তর ভূমিকা গ্রহণ করেন শের শাহ। আপনারা জানেন সাসারামের জায়গিরদার ছিলেন। তিনি মুঘল বংশকে ধ্বংস করে দিল্লির মসনদে বসেছিলেন 1540 খ্রিস্টাব্দে থেকে 45, এই 5 বছরের ক্ষুদ্র রাজত্বকালে তিনি কিন্তু ভূমি জরিপের মূল ভিত্তিপ্রস্তর ওখানে স্থাপনা করে গেছেন। তারপরে আকবর এসেছেন। আকবর কিন্তু একটা খুব ভালো সংস্কার করেছিলেন, সেটা হচ্ছে জাপ্তি প্রথা। এই জাপ্তি প্রথার মাধ্যমে ওই যে শেরশাহ যেটা শুরু করেছিলেন শেরশাহ সেই পথ ধরে তিনি কিন্তু সেটার আরও একটু বিস্তার লাভ করেছিলেন। তারপরে বিশেষ কোনো কার্যকরী ভূমিকা দেখা যায় না। তারপর জানেন 1757-তে পলাশির প্রান্তরে ব্রিটিশ সরকারের অধীনে আমাদের বেঙ্গল চলে যায়, এবং 1764 খ্রিস্টাব্দে পুরো বেঙ্গল প্রভিন্সি, যেটাকে পরবর্তীকালে বলা হয় যে বাংলা, বিহার, উড়িষ্যার কর আদায়ের দায়িত্ব ব্রিটিশ সরকার পায়। এবং কর আদায়ের নেপথ্যে আমরা বলে থাকি যে ক্ষমতাহীন দায়িত্ব, দায়িত্বহীন ক্ষমতা, এই জাতীয় একটা ব্যাপার বলে থাকি। তো যাই হোক, ব্রিটিশ সরকার আসার পরে ব্রিটিশ সরকারও কর আদায় নিয়ে বড় সমস্যায় পড়ে, যে কর কিভাবে আদায় হবে, কোন জমিদাররা কোথায় আছে সেই তাদেরকে ডিটেক্ট করা, তাদেরকে খুঁজে বের করা, কার কত পরিমাণ আছে এগুলো খুঁজে বের করা, ফলে একটা সমস্যা তৈরি হয়। তখন তারা বললেন যে না, এর একটা সার্ভে করতে হবে, একটা এলাকা ভিত্তিক কোন এলাকার কি নাম, কোন মৌজার কি নাম ইত্যাদি সার্ভে করতে হবে। তার জন্য ইমিডিয়েট 1764-র পরেই তারা শুরু করেন 1767-তে একটা সার্ভে অফ ইন্ডিয়া নামে একটি বোর্ড প্রতিষ্ঠা করেন। সার্ভে অফ ইন্ডিয়া, সেটা কত 1767 খ্রিস্টাব্দে। তা সেটা প্রতিষ্ঠা হয়েই থেকে যায়। হয়তো তারা ধীরে ধীরে কিছু কাজ করছিলেন, তার ইতিহাস আমরা জানি না কোথায় কি কাজ হয়েছে, বা নিশ্চয়ই হয়েছে, বা যারা রিসার্চ করবেন এটা নিয়ে তারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন। ভূমি জরিপের ইতিহাস নিয়ে যারা রিসার্চ করবেন তারা এর হয়তো উত্তর দিতে পারবেন। তার পরবর্তীকালে আমরা দেখি 1802 খ্রিস্টাব্দে পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড ওয়েলেসলি শুরু করেন। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যখন জমি দেওয়া হচ্ছে, কোনো জমিদারকে বলা হচ্ছে যে আপনার এই এলাকা, ওই এলাকাটার কি নাম, কতটা এলাকা, কত বর্গ কিলোমিটার এলাকা, বা কত বর্গ স্কোয়ার ফুট জায়গা। সাধারণত তখন তো স্কোয়ার ফুটের ব্যাপার ছিল না, কত বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এই জমিদার থাকবে। ওই জমিদারের অধীনস্থ আর কোন জমিদার, ছোট ছোট জমিদার থাকবে নাকি, যেমন প্রজা, কোরফা প্রজা ছিল, সেরকম বড় জমিদারদের অধীনে ছোট ছোট জমিদাররাও ছিল। তো সেটা নিয়েও সমস্যা হতে থাকে।
তারপর আসে 1802-এর পরে আসে 1875। 1875 একটি কার্যকর ভূমিকা নেয় ব্রিটিশ সরকার। সেই ভূমিকাতে দেখা যায় ট্রিগোনোমেট্রিক সার্ভে করা হয়, অর্থাৎ ত্রিকোণমিতির সূত্র দিয়ে একটা সার্ভে করা হয়। সেই সার্ভে দ্বারা কিন্তু অনেকটা ফলপ্রসূ হয় এবং প্রত্যেক জমিদারদের এলাকা নির্ধারণ করতে সুবিধা হয়। এ তো গেল প্রত্যেকের জমিদারদের এলাকা নির্ধারণ, কিন্তু প্রত্যেকটা চাষির এলাকা নির্ধারণ কিভাবে হবে, এটা নিয়ে সমস্যা কিন্তু পরবর্তীকালে থেকেই গেল। তাই এটার জন্য যখন আমাদের ব্রিটিশ সরকার করলো বিটি অ্যাক্ট, বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট। বেঙ্গল টেনেন্সি অ্যাক্টের মধ্যে আমরা পড়ে গেলাম বাংলাদেশ সহ আমাদের যে নর্থ ইস্টের স্টেটগুলো আছে সেগুলো, তারপর আপনার বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বর্তমানে আমাদের যে বাংলাদেশের চট্টগ্রাম সহ বর্তমান মিয়ানমারের রাখাইন প্রদেশ, রেঙ্গুন পর্যন্ত এই এলাকাটাতে পুরোতে বিটি অ্যাক্ট চালু হলো। এই বিটি অ্যাক্ট চালু হওয়ার পরেই পরবর্তীকালে মানে ইমিডিয়েটলি কার্যভার শুরু হলো যে না, প্রতিটি জমির পরিমাপ করতে হবে, প্রতিটি রায়তের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তখন 1888 থেকে সার্ভে শুরু হয়ে গেল। আজকে যে আমরা সিএস সার্ভে বলে থাকি, যে সবাই বলে না যে 20 সালের রেকর্ড দেখব, 20 সালের আমরা খতিয়ান দেখব, 20 সালের আমরা ম্যাপ দেখব, 20 সালের ম্যাপই শ্রেষ্ঠ কথা। অ্যাকচুয়ালি 20 সালের ম্যাপটাই যে শ্রেষ্ঠ কথা তা কিন্তু নয়, কারণ 20 সালের ম্যাপটাকে আমরা স্ট্যান্ডার্ড ম্যাপ ধরব, যার জন্যই শেষ কথা, কিন্তু সেটাও যে শেষ কথা তা কিন্তু নয়। তবে স্ট্যান্ডার্ড ধরবো ওইটাই প্রমাণ, মানে যেমন ওই মিটারের সঙ্গে আছে না যে ফ্রান্সের আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সে রক্ষিত একটা নির্দিষ্ট দূরত্বের, নির্দিষ্ট মেটালটার যে দূরত্ব সেটাকেই 1 মিটার ধরা হয়। সেই রকম আমরা সিএসটাকেও একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট ধরব, সেইটা ধরে সিএসে যেমন যেমন করে মেজারমেন্ট করা হয়েছে সেইটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে আমরা সিএসটাকেই আমরা মূলত দিয়ে পরবর্তীকালে জরিপগুলো এগিয়ে যাবে। তো এই জরিপটা মোটামুটি 1888 থেকে প্রায় 1930, কোথাও 1940, অনেকেই বলে থাকেন 1928, সঠিক ইতিহাস কিন্তু আমাদের কাছে জানা নাই। তো 1928 মোটামুটি একটা সবার কাছেই একটা প্রচলিত, আপনি গুগল সার্চ করলেও 28 পাবেন, কিন্তু আবার অনেকে জায়গায় আবার অনেকে বলেছেন 1940 সাল পর্যন্ত এটা চলেছিল। তো এইভাবে সিএসটা প্রতিষ্ঠা হলো। তো সিএস প্রতিষ্ঠার ফলে কি সুবিধা হলো? সিএস প্রতিষ্ঠার ফলে ওই সিএসে লেখা থাকলো যে এই জমিটা কোন জমিদারের আন্ডারে কোন রায়ত চাষ করেন, যে রায়ত চাষ করেন সেই জমিটা তার হলো। অর্থাৎ ওই জমিদার ওই জায়গাটা, ওই নির্দিষ্ট দাগটার খাজনা কার কাছ থেকে নেন, যার কাছ থেকে খাজনা নেন জমিদার, বুঝুন, মানে খাজনা দিলেই জমিদার, যার কাছ থেকে খাজনা নেন জমিদার, অর্থাৎ তার নামে রেকর্ড করা হলো। কিন্তু পরবর্তী এটা যে সিএস চলাকালীন যে পরবর্তীকালে ওই জমি কেবল সেই বিক্রি করতে পারবে এই ডিসিশন কিন্তু তখন হয়নি। তখন হয়েছিল যে জমিটার খাজনা যিনি দিলেন তিনি ওখানকার রায়ত। পরবর্তীকালে আমরা জানি 1908 খ্রিস্টাব্দে রেজিস্ট্রেশন অ্যাক্ট, ইন্ডিয়ান রেজিস্ট্রেশন অ্যাক্ট চালু হয়, এবং ইন্ডিয়ান রেজিস্ট্রেশন অ্যাক্ট চালু হওয়ার পর থেকে ওই জমি কিন্তু বিক্রি বাটা হতে থাকে। তার আগে কিন্তু রায়ত কেউ কাউকে জমি জায়গা বিক্রি বাটা করতে পারতো না, লেনদেন হতো যে ভাই তুমি আমাকে কিছু ধান দাও, আমার এই জমিটা তুমি চাষ করো, তুমি আমাকে কিছু ধান দাও, তুমি আমার এই জমিটা চাষ করো। তখন খাদ্যের সংকট ছিল, তখন এক ফসল হতো, দুটো ফসলের কোনো ব্যাপার ছিল না, আর এক ফসলও ঠিকঠাক হতো না, কারণ রোগ পোকামাকড় যখন ধ্বংস হয়ে যেত তখন চাষবাস ঠিকঠাক হতো না। তাও মানুষের খাওয়ার জন্য ওই ধান সংগ্রহের জন্য, গম সংগ্রহের জন্য মানুষকে লেগে পড়ে থাকতে হতো, তাদের কাছে কোনো উপায় ছিল না। খরা হলে জলের কোনো ব্যবস্থা ছিল না, বন্যা হলে বন্যা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। তো সেই
সেই যুগের মানুষরা কিন্তু এখনও পর্যন্ত আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন। তারা যে জিনিসটা রেখে গেছেন, তারা প্রতিটা জমির সুন্দর সুন্দর আকার তৈরি করে দিয়ে গেছেন, প্রতিটা জমিকে ফসল ফলানোর উপযোগী করে তুলে দিয়ে গেছেন। এটা আমরা সৌভাগ্যবান, আমরা খুব সৌভাগ্যবান যে যখন রায়তরা তাদের অধিকার পেল, প্রজারা তাদের অধিকার পেল, তারা কিন্তু নিজের জমিটা সুরক্ষার চেষ্টা করলো। নিজের জমিটা কিভাবে সুন্দর ফসল হবে সেটা তারা কিন্তু সেই জমিটাকে তদবির করে দিল, যেটার উপরে ভিত্তি করে আজকে আমরা কিন্তু অনেকটাই উন্নত, কৃষিতে অনেকটাই উন্নত। এক সময় আসবে যে একজন কৃষক বলবে যে আমি একজন কৃষক, মানে কৃষক যে একটা প্রফেশন, এই প্রফেশনের মধ্য দিয়ে তার মাথা এমন জায়গায় যাবে, অর্থাৎ তার অর্থনৈতিক কাঠামো এত সুন্দর হবে, সে তার প্রফেশনটা নিয়ে গর্ববোধ করবে। সাধারণত যাদের অর্থনৈতিক কাঠামো ভালো, তারা সেইটা নিয়েই গর্ববোধ করে। আর অর্থনীতি না থাকলে, অর্থ যদি আপনার না থাকে, আপনার গর্ব বা বড়াই করার জায়গা সাধারণত থাকে না। তো এর ফলে কি হলো কি, জমির মালিক এবং জমির আয়তন এবং সীমানা এবং জমির ব্যবহার রেজিস্টার করা হয়। সিএসে কি কাজ করা হয়, কি কি রেজিস্টার করা হয়? জমির আয়তন, অর্থাৎ ওই জমিটা কত পরিমাণ জমি, ওই জমিটার রায়ত কি, একজন, দুজন, তিনজন, চারজন, যাই হোক রায়ত কে কে থাকলেন। সীমানা কি, এর উত্তর পাশে কোন দাগ, দক্ষিণ পাশে কোন দাগ, বা উত্তর পাশে কে দখল করেন, দক্ষিণ পাশে কে দখল করেন। সাধারণত উত্তর সীমানাটা শুধু দেওয়া হতো, একটা সীমানাই দেওয়া হতো, দিলেও সেখান থেকে ডিটেক্ট করা যেত যে এই জমিটা কার। এইভাবে কিন্তু একটা রেজিস্টার তৈরি হয়, সিএসএ একটা রেজিস্টার তৈরি হয়, যা আমাদের কাছে প্রথম প্রামাণিক গ্রন্থ হিসাবে পরিগণিত। এর ফলে কি সুবিধা হয়? এর ফলে রাজস্ব নির্ধারণ করতে সুবিধা হয়। ইংরেজ সরকারের রাজস্ব নির্ধারণের ক্ষেত্রে সুবিধা হয়। ভূমির ব্যবস্থার পরিচালনা, উন্নয়ন পরিকল্পনা ইত্যাদি, এবং জমির আইনগত মালিকানার সত্ত্ব অধিকার প্রতিষ্ঠা হয়। তাহলে এই এত সব প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা কিন্তু সিএস পর্যায়ে পৌঁছে গেছি, যার উন্নত রূপ পরবর্তীকালে আমাদের আরএস হয়েছে, কেবি হয়েছে, তার পরবর্তীকালে আমাদের এলআর হয়েছে, বাংলাদেশে বিএস হয়েছে, বাংলাদেশে আরএস হয়েছে, বাংলাদেশে পাকিস্তান সার্ভে হয়েছে, বাংলাদেশে বর্তমান ডিজিটাল সার্ভে চলছে। আমাদেরও ডিজিটাল সার্ভের কাজ কিন্তু চলছে, ক্রমাগত চলছে। তবে আরও উন্নত সার্ভে ব্যবস্থা এবং আরও উন্নত জমির তথ্যের আদান প্রদানের ব্যবস্থা কিন্তু ক্রমশ চলছে, এবং এটা নিয়ে সরকার চিন্তা ভাবনা করছেন, এবং যারা রিসার্চ করছেন তারা নিশ্চয়ই এটা নিয়ে আরও আমাদেরকে উন্নত ব্যবস্থা প্রদান করবেন। তো ধন্যবাদ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।